অবশেষে পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পুনরায় কনসুলার সেবা চালু করেছে মার্কিন দূতাবাসের কনসুলার শাখা। শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন মন্তব্য ইউনূসের এবং গাজীপুরে খুলছে বেশিরভাগ পোশাক কারখানা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নানা গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে দুপুর 12টার দিকে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এদিকে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিস্তারিত দেখুন দিলরুবা তন্নির প্রতিবেদনে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরের দিকে এই পদত্যাগপত্র জমা দেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে নানা গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে দুপুর 12টার দিকে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তী সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে। পদত্যাগে হিড়িক পড়েছে সব সেক্টরেই। এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন সিএসি কাজী হাবিবুল আউয়াল। কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন। পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিএসি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে কাজী হাবিবুল আউয়াল কলামে লিখে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেন। সিএসির এ কলাম নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে সংসদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করায় সিএসি পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এদিকে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। তারা বর্তমান কমিশনকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন। এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দেন সিএসি কাজী হাবিবুল আউয়াল। এর আগে দুপুর 12টায় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মত বিনিময়কালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সিএসি কাজী হাবিবুল আউয়াল সহ অন্য 4 কমিশনার। দিলরুবা তন্নি, ভোরের পাতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতায় ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতির পর এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি শেখ হাসিনার এই মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কেননা আমরা তাকে ফেরত চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণ বিষয়টি ভুলে যেত, কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:45টায় মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হয়। এর আগে বেলা 2টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসির দিকে আসতে থাকে। এ সময় তাদের গণ অভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এই মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলে দেয়া হয়েছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে কারখানায় আসছেন শ্রমিকরা। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। শিল্প মালিক শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে 4 সেপ্টেম্বর বিজিএম-এর সিদ্ধান্ত অনুযায়ী এই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছে নারী, পুরুষ, শ্রমিক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী রোগ কলেরার জন্য দায়ী ভিব্রিও কলেরিয়া নামের এক প্রকার ব্যাকটেরিয়া। দূষিত পানির মাধ্যমে এই রোগটি ছড়ায়। এক সময় এই রোগটির প্রাদুর্ভাবে ভারতবর্ষে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। 2023 সালের গোটা বছরে কলেরায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন 4000-এরও বেশি মানুষ। বিস্তারিত দেখুন তাসনভা ঐশীর প্রতিবেদনে। 2023 সালের গোটা বছরে কলেরায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন 4000-এরও বেশি মানুষ। 2022 সালের তুলনায় মৃতের সংখ্যা শতকরা হিসেবে 71% বেশি। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাহী টেড্রোস আধানম গেব্রিয়েসুস বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন, অনিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, দারিদ্র্য এবং বাস্তুচ্যুতির জেরে কলেরায় মৃত্যুহারে এই উল্লম্ফন ঘটেছে। অথচ এই রোগটি নিরাময়যোগ্য এবং সঠিক চিকিৎসা পেলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী রোগ কলেরার জন্য দায়ী ভিব্রিও কলেরা নামে এক প্রকার ব্যাকটেরিয়া। দূষিত পানির মাধ্যমে এই রোগটি ছড়ায়। একসময় এই রোগটির প্রাদুর্ভাব ভারতবর্ষে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। 2023 সালে কলেরা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নিজেদের তথ্য দিয়েছে 45টি রাষ্ট্র। সেসব তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে WHO। সেখানে বলা হয়েছে, গত বছর আফ্রিকার দেশগুলোতে কলেরা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে শতকরা হিসেবে 125%। তবে একই সময়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ার এই রোগের প্রাদুর্ভাব কমেছে 32%। কলেরা প্রতিরোধের জন্য টিকা রয়েছে, তবে বিশ্বের মাত্র একটি কোম্পানি সেই টিকা উৎপাদন করে। ফলে একদিকে সেই টিকার দাম যেমন বেশি, তেমনি যোগানও অপ্রতুল। তাই টিকার ঘাটতি মেটাতে অন্যান্য কোম্পানিকেও এ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে WHO। তাসনভা ঐশী, ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা। ছাত্র আন্দোলনের প্রবল তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনো থামেনি তাদের দোসরদের দৌরাত্ম্য। এখনো বহাল তবিয়তে আছে তাদের চাঁদাবাজি ও লুটপাট। নিয়ন্ত্রণ করছেন বন্দরনগরী চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার সিএনজি স্ট্যান্ড। লালিত কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে এসব চাঁদা আদায় করেন এক সময়কার পরিবহন শ্রমিক জানে আলম। চট্টগ্রাম থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। প্রায় 1.5 দশক আগে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতে আসেন জানে আলম। রাতারাতি বনে যান চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এরপর বাগিয়ে নেন চট্টগ্রাম হকার্স লীগের নেতার পদ। এই সুযোগে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আঁতাত করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নিয়ন্ত্রণ করেন নিজস্ব কিশোর গ্যাং গ্রুপ। চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন সহ নানা অপকর্মে বারবার উঠে এসেছে তার নাম, হয়েছে মামলাও। কিন্তু তারপরেও থামেনি জানে আলমের দৌরাত্ম্য। এলাকায় আধিপত্য বিস্তার করতে গড়ে তুলেছেন একাধিক কিশোর গ্যাং। তার বিরুদ্ধে কথা বললেই শ্রমিকদের উপর চলে নির্যাতন। জনাল, তারপরে জানালম, আরফাত, কলেজ সালাদ্দিন, তারেক, এরা 20-25 জনে মিলিয়ে না আর হঠাৎ ফেরিঙ্গি বাজারে আক্রমণ করছি। আক্রমণ করে না আরে মারে ফেলতে চাই কিছু মানুষে আর বাঁচাইলই। জানে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন, লুটপাট এবং ভূমিদস্যুতার বিস্তর অভিযোগ রয়েছে। নগরের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফজলে রাব্বির হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সে। চরেন দামি প্রাইভেট কারে নগরের বাকালি এলাকায় নিজ নামে রয়েছে একাধিক জায়গা জমি। সরকার পতনের আগে নগরের নিউ মার্কেট থেকে নতুন ব্রিজ এলাকায় চলাচলরত ম্যাক্সিমা অটো টেম্পো থেকে দৈনিক, মাসিক, এককালীন সহ মাসে প্রায় 30 লক্ষ টাকা এবং বছরে প্রায় কয়েক কোটি টাকা হাতে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে এই শ্রমিক নেতার বিরুদ্ধে। সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন এই রুটে চলাচলকারী গাড়ি চালকরা। আলম প্রথমে 98 দিকে চট্টগ্রাম আসছে ও হেল্পারি করছে আমাদের সাথে, আমরাও হেল্পারি করে ড্রাইভার হয়েছি সাথে। এখনও 2012 সালে আমার সাথে নির্বাচন করছিল,
নির্বাচন কারচুপি করেও জালিয়াতি করেও ইয়া দেখেছে ওই ফেডারেশনের এবং আমাদের ওই যারা নির্বাচন কমিটি ছিল এদের সাথে কথিত অবৈধ সম্পর্ক ও সেক্রেটারি ডিক্লেয়ার দিছে এই 12 সাল থেকে সাথে সে জড়িত। এই লাইন থেকে প্রত্যেকটা গাড়ি থেকে 200-250 টাকা করে নিত, নিয়ে ওর বাপদাদার লাইন বলে দাবি করতো। এখানে কমপক্ষে 1200 শ্রমিক আছে, 1200 শ্রমিক তার নির্যাতনের শিকার। একটা গাড়ি, আমাদের গাড়ি এখানে গাড়ি চলার কথা ছিল তো জুড়ে 150, এর মধ্যে গাড়ি চলতেছে 300। 150 গাড়ি অনুমান একবারে নিম্নে, 150 গাড়ি ঢুকছে বাইরের। 150 গাড়ির মধ্যে এক একটা গাড়ির মধ্যে 50 থেকে 1 লক্ষ টাকা করে নিছে। এই বিষয়ে জানতে অভিযুক্ত জানে আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। চাঁদাবাজির বিষয়টি দেখভালের বিষয় থানা পুলিশের বলে জানান সিএমপির এই পুলিশ কর্মকর্তা। চাঁদাবাজি বা হুমকি ধামকি বিষয়গুলো আসলে ক্রাইম আর কি, এই বিষয়গুলি আসলে আমাদের কাছে কখনো এই বিষয়গুলি নিয়ে তো আসে না, আসলে আমরা হয়তো থানায় অভিযোগ করতে পারি। এই বিষয়গুলি আমরা সাংবাদিক ভাইদের কাছে শুনি আর কি। জানা যায় এই রুটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে এখনো মরিয়া জানে আলম সহ আরো কয়েকটি চক্র। এই রুটে নতুন করে চাঁদাবাজি বন্ধ সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। হাকিব হাসান, ভোরের পাতা। টানা 11 বছর ধরে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন সিনিয়র স্টাফ নার্স ফাহিমা খানম। বরিশালের ভান্ডারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যেন জিম্মি হয়ে পড়েছে তার কাছে। প্রলোভন দেখিয়ে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, সহকর্মীদের সাথে অশোভন আচরণ, হাসপাতালের মিডওয়াইফদের কাজে বাধা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন দখল করে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বরিশাল প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসানের আরও একটি প্রতিবেদন। বরিশালের ভান্ডারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন সিনিয়র স্টাফ নার্স ফাহিমা খানম। টানা 11 বছর ধরে একই স্থানে চাকরি করায় গড়ে তুলেছেন নিজস্ব বলয়। সহকর্মীদের হুমকি ধামকি, অশোভন আচরণ সহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফ থাকতেও জোরপূর্বক হাসপাতালে 80% ডেলিভারি অর্থের বিনিময়ে ফাহিমা আক্তার একাই সম্পন্ন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া মিডওয়াইফরা যাতে ডেলিভারি না করতে পারে সেজন্য স্থানীয় সন্ত্রাসীদের প্রতি মাসে মাসোহারা দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এ সকল অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও আকস্মিক কারণে এতদিন তার বিরুদ্ধে কোনো প্রকার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া বিগত বছরগুলোতে তার বিরুদ্ধে যে সকল অভিযোগের ফাইল এবং যে সকল রেজিস্টারে ফাহিমার দুর্নীতি স্পষ্ট ছিল সেই তথ্যগুলো গায়েব হয়ে গেছে কোনো এক অজ্ঞাত কারণে। বিগত 2022 সালে নার্সিং ও মিডওয়ারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রশাসনিক শাস্তি গ্রহণের জন্য সুপারিশ করেছিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা, যা কোনো এক অজ্ঞাত কারণে গৃহীত হয়নি। বিভিন্ন ক্লিনিকে প্রসূতি রোগী ভাগিয়ে ক্লিনিক থেকে কমিশন আদায় এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে সখ্যতা করে ভান্ডারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 11 বছর ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে লিখিত অভিযোগ করেছেন একই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার পুকুরানী সুতার। অভিযোগ রয়েছে ফাহিমা আক্তারের স্বামীর বরিশাল শহরে প্রায় 20 শতক জায়গার উপর 5তলা ফাউন্ডেশনের 2তলা একটি বাড়ি রয়েছে। এলাকাবাসী বলছেন ফাহিমা খানমের অবৈধ ইনকামের টাকা দিয়ে গড়া এই বাড়ি। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়ে তদন্ত হলেও তদন্ত প্রতিবেদনে রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে ওই সকল প্রতিবেদনকে প্রভাবিত করা হতো। শুধু তাই নয়, অবৈধ গর্ভপাতের একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন তিনি, যেখানে এই সিন্ডিকেটের তিনিই সর্বেসর্বা। এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফাহিমা খানমকে ফোন করা হলে তিনি এ সকল অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেন এ সকল অভিযোগ ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। বরিশালের ফিরোজ কমিশনার আমার স্বামীর বড় ভাই, এই অভিযোগ আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র করে এসে দেওয়া হয়েছে, এটা মিথ্যা। এর বিরুদ্ধে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে মানববন্ধন করা হয়েছে। আমার ভালোবাসার লোকেরা যারা আমার ভালোবাসে পাবলিক, হ্যাঁ, তারপরে পেপার পত্রিকায় ফ্লাশিং হয়েছে যে এটা ভুল, আমার সব ষড়যন্ত্র করে আমরা এরকম মিথ্যা একটা ভিত্তিহীন একটা নিউজ করাইছে তারা। মাঝে একবার আমাকে বদলি করছে, আমারই এক সিনিয়র সিস্টার ভোলা থেকে আমার সেখানে সে সময় একটা সিস্টেম ছিল কিছু টাকা পয়সা দিলে সরাইয়া আরেকজন ঢুকতে পারতো। হ্যাঁ, সেই সময় আমারই এক বড় সিনিয়র বোন নীলিমা রানী,
উনি আর কি আমারে সরাইয়া তারপর হাসপাতালে ঢুকছিল। এসব বিষয় জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বর্ণালী দেবনাথ বলেন, উনি অনেক বছর ধরে আছেন, মাঝখানে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল বলে শুনছিলাম, তারপরে উনি আবার যাই হোক কোনোভাবে ঠিকঠাক করে আবার এখানেই আছেন। একজন সিনিয়র স্টাফ নার্সের এহেন কর্মকাণ্ডে ফাহিমা খানমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকলেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ভান্ডারিয়ার সাধারণ জনগণ মুক্তি চায় ফাহিমার এ ধরনের নৈরাজ্য থেকে। ঢাকার মার্কিন দূতাবাসের কনসুলার শাখা গত সোমবার থেকে পুনরায় রুটিন কনসুলার সেবা চালু করেছে। তবে মার্কিন দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনসুলার সেবা সীমিত থাকবে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক এক পোস্টে ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়, নির্দেশনা অনুযায়ী মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা ছেড়ে যাওয়ার পর 2 সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনসুলার শাখা পুনরায় রুটিন কনসুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনসুলার সেবা সীমিত থাকবে। পটুয়াখালীর মহিপুরে ছাত্রছাত্রীদের মাঝে 15,000 গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে মহিপুর রেঞ্জ অফিসে এ চারা গাছ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। বিস্তারিত দেখুন তাসনোভা ঐশীর ডেস্ক রিপোর্টে। তেঁতুল গাছ, লেবু গাছ, আর চালতা গাছ আর বেল গাছ। গাছ আমাদের জন্য খুবই উপকারী, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন দেয়, যার ফলে মানব জাতি বেঁচে আছে। পটুয়াখালীর মহিপুরে ছাত্রছাত্রীদের মাঝে 15,000 গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে মহিপুর রেঞ্জ অফিসে এই চারা গাছ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এ সময় রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক কাউসার হামিদ। বিশেষ অতিথি ছিলেন মহিপুর কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক বাণীকান্ত, সিনিয়র সহকারী শিক্ষক নাসিরউদ্দিন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের বন অধিদপ্তর কর্তৃক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য সরকার বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করছে। তো সেই আলোকে আমাদের মহিপুর রেঞ্জে আমরা এবছর 15,000টি চারা বিভিন্ন প্রজাতির ফলজ বনজ চারা বিতরণ করছি। রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, আমরা ঔষধি, ফলজ ও বনজ গাছের 15,000 চারা বিতরণ করে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে বেশ কয়েক হাজার চারা বিতরণ শেষ হয়েছে। গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। তেঁতুল গাছ, লেবু গাছ, আর চালতা গাছ আর বেল গাছ আর কাঁঠাল গাছ। আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন দেয়, যার ফলে মানব জাতি বেঁচে আছে। এখানে চালতা গাছ, পেয়ারা গাছ, তারপর ঔষধি গাছ। তাসনোভা ঐশী, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলির বর্বর হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,860 ছাড়িয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,860 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি। 4 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 40,861 জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 94,398 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 42 জন নিহত এবং আরও 107 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। মৌমিতা মৌ, ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের। এবার খেলাধুলার সংবাদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে হত্যা মামলার আসামি হওয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, দেশে না ফিরলে সাকিব এখন কোথায়? বিস্তারিত থাকছে জারিন জারার প্রতিবেদনে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ঘরে ফেরার আনন্দটা একটু বেশি। এদিকে হত্যা মামলার আসামি হওয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দেশে না ফিরে সাকিব এখন কোথায়? পাকিস্তান সফর শেষে দুভাবে বিভক্ত হয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম বহর ঢাকায় পা রাখে বুধবার রাত 11:30টায়, আর দ্বিতীয় বহর পৌঁছায় রাত 2:15টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী 2 বহরে ঢাকায় আসা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন না সাকিব। আপাতত ইংল্যান্ডের পথে রয়েছেন তিনি। সেখানে ইংলিশ কাউন্টি লিগে সারের হয়ে খেলার কথা তার। জানা যায়, সতীর্থদের সঙ্গে করাচি থেকে দুবাইয়ের বিমানে উঠেছিলেন তিনি। সেখান থেকে দেশের বিমানে না উঠে লন্ডনের ফ্লাইটের জন্য অপেক্ষায় ছিলেন সাকিব। 2 টেস্ট ও 3 টি20 ম্যাচের সিরিজ খেলতে আগামী 15 সেপ্টেম্বর ভারত সফরে যাবেন বাংলাদেশ দল। এই সফরেও দলের সঙ্গে থাকবেন সাকিব। জারিন জারা, স্পোর্টস ডেস্ক, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অবশেষে পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পুনরায় কনসুলার সেবা চালু করেছে মার্কিন দূতাবাসের কনসুলার শাখা। শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন মন্তব্য ইউনূসের। এবং গাজীপুরে খুলছে বেশিরভাগ পোশাক কারখানা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।